হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। দিস ইজ হাসান শেখ। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে অনেক ভিড় বিএফএস গ্লোবালে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে পাসপোর্ট কালেকশনের এবং পাসপোর্ট রিসাবমিট, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট, মানে 2025 সালের নবস্থার ফর্মে জমা দেওয়ার মানুষগুলা বেশি। এখন আসলে আমরা যারা 23-24 সাল আছে অনেকেই বলবেন যে এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে নুলস্থার খাতিরে, এখন 2025 সালের কাজগুলো ধরতেছে, কিন্তু 23-24 গুলো এত ধীর গতি কেন? এর প্রশ্ন খোঁজার জন্য যদি আমরা যাই, সেটা অনেক আগের আমি একটা ভিডিও দেখাইছিলাম। জেনোভা সিটির একজন উকিল বলছিল যে 25 সালের নুরস্থার কাজগুলা শেষ করেই 2023-24 সালের নুরস্থাগুলা ধরবে পুরো দমে। এখন যেগুলো দেখতেছেন ভিসা রেডি মেসেজগুলো আসতেছে, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন দিতেছে না। 2023-24 সালের নুরস্থা যাত্রী আছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখন দিতেছে না, যদি না রি ইস্যু করা হয়। যেহেতু একজন লোক জেনোভা সিটির সম্ভবত কারো মাধ্যমে তিনি আমাকে একটা অডিও ক্লিপ শোনাইছিল, সেই অডিও ক্লিপটাই আমি ট্রান্সলেট করে বলছিলাম, এবং তার মতে সেটা একজন পেহুতর কর্মকর্তা ছিল তার মতে। কিন্তু আসলে পরবর্তীতে জানা গেল সে ছিল উকিল। যাই হোক, ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ভিডিও আমি বানাইছিলাম। গতকাল রাতে আরেকটা একজন আমাকে একটা প্যাক শেয়ার করলো, সফট কপি, যেটার মধ্যে একটা অফিসিয়াল লেটার, যেটার মধ্যে একজন সম্ভবত লেবার মিনিস্ট্রি অফিসে একজন কর্মকর্তা, যিনি সরাসরি একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে 2023-24 সালের নুলস্তাগুলা আপাতত প্রায়োরিটি লিস্টে তাদের নাই। মানে কি? প্রায়োরিটি লিস্টে তো 2023-24 সালে থাকার কথা। প্রায়োরিটি লিস্ট মানে সেটা আগে ভাগে দেখবে না, দেখবে হচ্ছে 2025 সালের নুলস্তাগুলার ভিসা দেওয়ার ক্ষেত্রে সেগুলা প্রায়োরিটি পাবে, কিন্তু 23-24 সালগুলা সেগুলা প্রায়োরিটি পাবে না। যাই হোক, এই তথ্যটা আম তিনি আমাকে দিলেন। প্যাকে লেখা ছিল, যিনি কর্মকর্তা ছিলেন হচ্ছে জেনেভা শহরের আম লেবার মিনিস্ট্রিতে। ওকে, তো সেই প্যাকটা পুরোপুরি আমি যদি আপনার বিশ্লেষণ করি, তাহলে বোঝা যাবে যে তিনি অনেক বারবারই বলতেছেন যে 23-24 সালের কাজগুলো হবে, এবং সেগুলা 2025 সালের কাজ ভিসা শেষ করেই সেগুলো ধরবে। এখন এইটা তাদের কথা আসলে আমি ইটালির যারা কর্মকর্তা আছে বর্তমানে, তাদের কথা আমি বিশ্বাস করি না। ঠিক আছে? এখন বিশ্বাস না করেও পারি না। তারা একজন কর্মকর্তা, তাদের হয়তো বা অফিসিয়ালি কোনো কিছু নিউজ থাকে তাদের কাছে। তো এখন দেখা যাচ্ছে যে বিএফএস গ্লোবালও তার একটা ফলশ্রুতি আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 2023 সালের 24 সালের ভিসার অগ্রগতিগুলা ধীরগতি আছে, বাট 2025 সালের ভিসাগুলা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, সেটার প্রমাণ তো আপনারা দেখতেছেন। ঠিক আছে? এখন আমাদের এত খুশি হয়ে লাভ নেই যে বিএফএস গ্লোবালের সামনে দাঁড়িয়ে বললাম যে অনেক লাইন, তো সে লাইনগুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রিরও হতে পারে, এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনার 2025 সালের ওয়েব ফর্মে জমা দেওয়ার মানুষ। এমনি তো কালেকশন আছেই। কালেকশন তো অনেক আগেই আপনার আমি শেয়ার করছিলাম। অনেক মেসেজগুলা আপনারা দেখছেন, ভিসা মেসেজ। তো সেগুলোই কিন্তু আজকে অনেকেই আজকে ভিসা কালেক্ট করছে। এখন আরেকটা কথা আমার বলা উচিত, সেটা হচ্ছে রিসেন্টলি আরেক সাবস্ক্রাইবার আমাকে একটা প্যাক দেখালো যে, মানে মালিক পেপুত্রাতে প্যাক করছে যে আমার আম যে কর্মী আছে তিনি কেন আ আ অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, এমন কিছু। তাহলে যদি অ্যাপয়েন্টমেন্ট না পায়, বাট যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, তো সেহেতু আপনি আমার ব্যবস্থাটা আপডেট করে দেন বা রি-ইস্যু করে দেন। তখন পেফুত্রার একজন কর্মী তাকে বলল, প্যাকটা আমাকে দেখাইছিল একজন। তো সে প্যাকে লেখা ছিল যে, "এইরকম নির্দেশনা, কোনো ধরনের নির্দেশনা আমরা ইটালি এম্বাসি থেকে পাই নাই। সো আমরা সেটা নুলস্থা আ কোনো ধরনের আপডেট আমরা করতে পারব না। যা করতে পারবে সে হচ্ছে ইটালি এম্বাসি। তাদের কাছে তাদের আপনার ভিসা দেওয়ার ক্ষমতা আছে, এবং সেইটা আপনাকে সেখানে প্রিন্ট করেই আপনাকে ভিসা দিয়ে দেবে।" দেখেন, এখানে কথা কাজের মিল আছে। এম্বাসি বলতেছে আপনার একটা পেপুত্রা তথ্য আর আরেক এম্বাসির তথ্য কিন্তু মিল নাই। আপনাদের কিছু ব্যাপারে বলতেছে, হ্যাঁ, ঠিক আছে, নুরস্তা আপডেট, রি-ইস্যু, ঠিক আছে, অনেকে করতে পারছে। অলরেডি কিন্তু আমার ভিডিও আছে যে যারা রি-ইস্যু করছে, ভিসাও পাইছে। বাট এই যে কিছু আপনার দেখা যাচ্ছে যে পেপুত্রাগুলা এসব কথাগুলা বলতেছে,
এরা কি কাজের দায়িত্ব বা তারা এসব প্রয়োজন মনে করতেছে না? এখন বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে যাদের কাগজপত্র অরিজিনাল, ডকুমেন্ট ঠিক আছে, তাদের আপডেট বা রিইস্যুর কোনো প্রয়োজন নেই বিধায় অনেক পেফুতরা এগুলো আপডেট করে দিতেছে না, যেহেতু তার ডকুমেন্টসগুলো ঠিক আছে। এখন কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে, পেফুতরা যে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসেন, তখন হয়তো বা দেখা যায় যে আপনার লোস্টারটা আপডেট করে দেয় বা রিইস্যু করে দেয়। এখন এইসব ভিডিও তো আমি আগেও বলছি, আমাকে এখনো জিজ্ঞেস করে যাদের লোস্তা জমা আছে বিএফএস বলে যে ভাই আমার কি রিইস্যু করতে হবে। দেখেন রিইস্যু ব্যাপারটাই আমি কতবার আপনাদের বোঝাবো, আর আপডেটেড ব্যাপারটা কতবার বোঝাবো। রিইস্যু তো তাদের জন্যই যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের জন্য। এটা তো আপনার এই যে এক ব্যক্তি বললাম, সম্ভবত পেরুজিয়া সিটির আপনার তার ব্যবস্থা এইমাত্র আমি দেখলাম, আবার কাট করছি দেখছেন হয়তোবা। তো ওইখানে পেজুয়ার সিটিতে লেখাই আছে যে তার মালিক ডাইরেক্ট পেফুতরাতে আপনার নক দিছে, মানে প্যাক করছে। তো মালিক পেফুতরাতে প্যাক করতে হবে ভাই। আপনি স্ক্যান কপি জমা দিছেন বা আপনার পাসপোর্ট রিটার্ন আছে বা আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, প্যাক করতে হবে মালিক দ্বারা। ঠিক আছে? প্যাক করা বাধ্যতামূলক। এই কথাটা আমি বারবারই বলি। প্যাক করলে মালিকের প্যাকের উত্তর দেয়। দেখবেন যে আমরা অনেকে আ কয়েকদিন আগে নিজেরাই প্যাক করছেন হয়তোবা আপনারা অনেকেই। দেখেন যেসব আম সিটি আছে প্যাকের উত্তর দেয় না। অপরিচিত বা বাংলাদেশ থেকে যদি কেউ দেয়, অনেক সিটি আছে প্যাকের উত্তর দিবে না। কিন্তু ভাই মালিকের প্যাক, মানে ইটালির একজন নাগরিকের প্যাক আম এভয়েড করবে ইটালি, এটা সম্ভব না। সো বারবারই বলি প্যাকটা ইম্পোর্টেন্ট। তো আমাকে সে কোয়েশ্চেন করলো অ্যাপ্লিক্যান্ট যে ভাই এই যে আমার প্যাক, এখন কি আমি সে প্যাক দেখিয়ে ইটালির বিএফএস গ্লোবাল থেকে নিতে পারবো কিনা? ভাই এটা নেওয়া যেত, আগে নেওয়া যেত, অনেকে নিছে। যে ইন্টার্নো থেকে মানে পিপুত্রা থেকে এই কনফার্মেশন দিয়ে দিছে মেইলে প্যাকে যে এটা সম্পূর্ণ এখন দায়িত্ব ইটালি অ্যাম্বাসি। এখন ভাই আপনি যেয়ে দেখতে পারেন যে আসলে দেয় কি না, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই জমা রাখে কি না। বাট এখন সেটা তারা করবে না, করবে না পেপুত্রা। তারপরে আবার বলতেছে যে সব অ্যাম্বাসি জানে। কারণ কোথায় যাবে একটা মানুষ, অ্যাপ্লিকেন্ট যারা আছে, যাদের অরিজিনাল অবস্থা নিয়ে বসে আছে, এখানে অনেক ধরনের টেনশন তৈরি করতেছে ইটালির মালিকের মনে এবং বাংলাদেশে আপনি যখন বসে আছেন অ্যাপ্লিকেন্ট। তো এটা একটা ঘটনা, পেরুজিয়া সিটির একটা ঘটনা, সেটা আমি শেয়ার করলাম। তারপর এখন সম্প্রতি যেসব ঘটনাগুলো শুনতেছেন, বাংলাদেশের অবস্থার পাসপোর্টের অবস্থা কিন্তু এখন শোচনীয় একটা অবস্থা। যেখানেই আপনি যান, ট্রাভেল ভিসায় যান বা অন্যান্য যে কোনো ভিসায় যান, আপনার বাংলাদেশি পাসপোর্ট দেখলেই ডাইরেক্ট রিজেক্ট করে দিতেছে। সম্প্রতি আপনারা যারা জানেন নাদির অন দ্য গো চ্যানেলের আম যারা ফলো করেন, আমি একজন ফ্যান হিসেবে তাকে ফলো করি। আমার অনেক সাবস্ক্রাইবার আছেন যারা ওনাকে ফলো করে। পরশুদিন হয়তো তিনি ভিডিওটা আপলোড করছিলেন, আমি দেখলাম যে যেখানে আ তাজিকিস্তানের মতো দেশ, যার জিডিপি বাংলাদেশের চেয়েও খুব কম, কিন্তু বাংলাদেশের আ ভিসা রিজেক্ট করে দিছে তার অবশ্য। তো এটা শুধু যে তার বেলা হইছে কিন্তু তা না। এখন দেখেন ভিয়েতনামের ই-ভিসা ছিল সেটাও অফ করে দিছে। থাইল্যান্ড এখন ১ থেকে ১.৫ মাস লাগাইতেছে একটা ট্রাভেল ভিসা অ্যাপ্রুভ করতে। তারপরে হচ্ছে আরও বিভিন্ন দেশ আছে যেগুলা আস্তে, আস্তে বাংলাদেশের পাসপোর্টের বিপক্ষে আপনার ভিসা রিজেক্ট করে দিতেছে। এখন এই অবস্থাটার জন্য কে দায়ী? ওটা বলে দিছিল আ তিনি নাদির অন দ্য গো চ্যানেলে যে আসলে আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু কোথাও ট্রাভেল করতে যাই ট্যুরিস্ট ভিসায়, তখন সেখানে থেকে যাই বা কোনো ধরনের আম অবৈধভাবে পথে ওই দেশটাকে চ্যানেল হিসেবে ব্যবহার করি। ভিয়েতনামও হতে পারে, আবার দেখা গেছে আ মালয়েশিয়া আছে, তারপর আবার দেখা গেছে আরো অনেক সিটি আছে যেগুলো কিন্তু এখন আ যে হাব হিসেবে তৈরি করতেছে বাংলাদেশিরা, যেটা অবৈধভাবে ইউরোপে বা সেনজেন দেশে যেন ঢুকে যাওয়ার জন্য বা অবৈধভাবে থেকে যাওয়ার জন্য। তো এইসব কারণেই কিন্তু বাংলাদেশের পাসপোর্ট দিন, দিন বদনাম হইতেছে এবং সেইটা কিন্তু এখন তলানিতে চলে যাচ্ছে। এখন এইটার আরেকটা রিজন থাকতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যেটাই বলেন, কেয়ারটেকার সরকার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যতই তিনি এখন ভালো হোক বা ভালোভাবে দেশ পরিচালনা করুক বা না কেন, সেটা এখন ভোট অধিকার, ভোট দিয়ে একজন সরকার না আসা পর্যন্ত এই সমস্যার সমাধান আমার মতে হবে না। বিকজ একটা ডেমোক্রেটিক কান্ট্রি লাগবে। এটা আস্তে, আস্তে যেটা খারাপ হোক বা ভালো হোক, ঠিক আছে? সেটা দেখবে না। বাট একটা ডেমোক্রেটিক কান্ট্রি ভোটার অধিকারের পর যদি যে সরকার আসে, তারপরেই আসলে এসব সমস্যার সমাধান হওয়ার
জন্য আসলে কাজ করে। আর আমার মতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমানে খুবই খারাপ। ঠিক আছে? এখন যারাই দায়িত্বে আছে খুবই খারাপ। তাদের জন্য তাদের দায়িত্ব তো অবশ্যই নিতে হবে যে বাংলাদেশে যে তো পাসপোর্টের তলানিতে গেছে এই যে এত ভিসা রিজেক্ট হচ্ছে, কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? একটা রিজন তো দিলাম যে বাংলাদেশেরও এখানে দোষ আছে। বাট সেটা তো আগেও ছিল। এখন বেশি হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশরা আপনারা জানেন বিভিন্ন ঘটনা, কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষ থাকতে চাচ্ছে না। যেভাবেই হোক বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে বা বাংলাদেশ থেকে বের হতে হবে। এইসব চিন্তা ভাবনা নিয়ে যারা আসলে এই বাংলাদেশের পাসপোর্টটাকে অ্যাপ্লাই করে ব্যবহার করে মাধ্যম করে যেভাবে হোক চলে যেতে চাওয়ার চেষ্টা করতেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চ্যানেলও খুলে যে কিভাবে আপনার গেম দেয় এক সিটি থেকে আরেক সিটি পুরো লাইভে দেখায় ভিডিও করে দেখায়। এটা নিয়ে আমি অনেক আগেও ভিডিওতে দেখাইছিলাম। তো এইসব কারণেই কিন্তু আসলে বাংলাদেশের এই অবস্থা বর্তমানে। এটা শুধু নাদিরের সাথে ঘটছে। দেখেন নাদির অন দ্য গো, উনি যিনি তার পাসপোর্টে কয়েকটা বড় বড় কান্ট্রির ভিসা আছে, আমেরিকান ভিসা আছে, ইউকে ভিসা আছে, তবুও দেখেন তার থাইল্যান্ড ভিসা আপনার রিজেক্ট হয়েছে। এবং তিনি কিন্তু গত ৩ মাস আগে ইটালির ভিসার জন্য আবেদন করছিলেন। পরবর্তী দেখেন যে এখানে তো এমনিতেই অবস্থা কাহিল। ইটালির যে মানুষগুলা ট্রাভেল ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন এবং ওয়ার্ক ভিসা বলেন তো হচ্ছে না বা আটকিয়ে আছে অনেক, এবং ফ্যামিলি ভিসাও 2 থেকে 3 বছরের জন্য আটকিয়ে আছে। তো সেগুলা দেখে তারও দেখলো যে 2 থেকে 3 মাস আটকিয়ে ছিল। তো তিনি শেষে কি করবেন? তিনি ভিসা রিজেক্ট পাননি কিন্তু উইথড্র করছেন। উইথড্র দিলে তো আর ভিসা হবে না। তো তিনি ইটালি অ্যাম্বাসি নিকট উইথড্র করে মানে এক এক প্রকার বলে কি বলে পা ধরে এরকম টাইপের একটা ইয়া ছিল। পা ধরে না, সরি মাই ল্যাঙ্গুয়েজ। বাট যে হোক অনেক কষ্টে রিকোয়েস্ট করে তিনি কিন্তু পাসপোর্টটা ফেরত পেয়েছেন। বিকজ তার তো আর বসে থাকলে চলবে না। অন্যান্য দেশে তার যেহেতু তিনি ট্যুরিস্ট এবং তিনি ভালো মানের ট্যুরিস্ট মানে ওয়ার্ল্ড ক্লাস, তার ভিডিওগুলো দেখলে বুঝবেন নাদির অন দ্য গো। তো সে এই যে অবস্থা তার সাথে হচ্ছে, তো বাংলাদেশের মানুষ তো সাধারণ মানুষও ভয় পাবে, তাই না? এই যে ট্রাভেল যারা করে, যারা অরিজিনাল ট্যুরিস্ট, তাদের এই সমস্যাটা হচ্ছে এই এর কারণে হয়তোবা এই যে বাংলাদেশের এই কর্মকাণ্ড হয়তোবা বাংলাদেশের রাজনীতির কর্মকাণ্ডের জন্য এই অবস্থার জন্য দায়ী। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। বাই।